বছরে 2000-এর বেশি মানুষকে রক্ত দিয়েছি। এটা আমার আত্মার সাথে, এটার সাথে আমার আত্মিক হুম। একটা সম্পর্ক হয়ে গেছে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার এই যে সাধারণ মানুষের কথা কি আপনি পুরো দেশবাসী অথবা বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যে ভূমিকা নিয়েছেন, আপনি যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে আপনি এটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং একসময় আপনার এই উদ্যোগটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে স্বীকৃতি পাবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে কথা হয়নি বলা ফেসবুক পেজের সাথে যারা আছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এর পূর্বেও দুবার লাইভে গিয়েছিলাম। আসলে অনাকাঙ্ক্ষিত একটা কারণে অথবা নেটের প্রবলেমের কারণে আমরা সেখান থেকে ব্যাক করেছি। আশা করি এবার আমরা সে ধরনের কোনো সমস্যায় পড়ব না। আহ, আজ আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার একজন প্রভাষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিত। তিনি সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন তিনি চালান এবং সেই সংগঠনের তিনি সভাপতি। আমরা তার সমাজ সেবামূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে তার ব্যক্তি জীবনের পাশাপাশি কর্মকাণ্ডগুলো শুরু তার না অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করবেন, সেগুলো আমরা শুনবো। তো মোহাম্মদুল্লাহ রায়হান লুলু ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ ভাই, আপনি আমার লাইভের শুরুতে আমি সাধারণত যে ধরনের কোশ্চেন গুলো করে থাকি আপনাদের শৈশব সম্পর্কে জানতে চাই, কারণ আপনাদের শৈশবটা ছিল অনেক সোনালী, অনেক সুন্দর। সেই শৈশবের কথাই আপনি বলছিলেন আপনার আমাদের যে খণ্ডাংশ লাইফটি রয়েছে সেখানে। সেখানে বলতে গিয়ে আপনি বলেছেন আপনার পড়াশোনার কথা। আমি যদি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আপনার প্রাইমারি লেভেল থেকে শুরু করে আপনার যে পড়াশোনার জার্নিটা সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমি পড়াশোনা কোথায় কোথায় করেছি, তাই না? জি জি, আপনার শৈশব থেকে। শৈশব থেকে। আচ্ছা, হচ্ছে যে আমি প্রথমে পড়েছি হচ্ছে যে আমার বাড়ির পাশে 2 কিলো দূরে, ওটা হচ্ছে কালমেঘ আচ্ছা। সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখান থেকে আমি পঞ্চম জি। শ্রেণী পাশ করেছি। তারপর আমি ষষ্ঠ শ্রেণীতে আমি ভর্তি হয়েছি আমাদের বাড়ির পাশে, ওটাও কাছেই 2 কিলো হবে। ওটা হচ্ছে কালমেঘ ফাজিল আচ্ছা। মাদ্রাসা। ওখানে ওখান থেকে আমি আচ্ছা। ওখান থেকে আমি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পর্যন্ত পড়েছি। তারপর হচ্ছে আমি জি। ঠাকুরগাঁও সালান্দর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, আলিম, আহ, ফাজিল এবং কামিল পাস করেছি। পাশাপাশি হচ্ছে যে আমি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি অনার্স পাস করেছি। আচ্ছা। এটুকু ছিল আপনার পড়াশোনার জার্নি। আমি যদি আপনাকে এখন একটু ইয়ে করি, সেটা হচ্ছে যে আপনার কর্মজীবন কেমন ছিল? আপনি কর্মজীবনটা আপনি এখন আপনি কি করছেন? মানে মূলত আপনার আয় রোজগার বা কর্মজীবনটা কি? হচ্ছে আমার কর্মজীবন হচ্ছে যে আমি আহ, পড়াশোনা শেষ করে আমি 2008 সালে আমি বাংলাদেশ জি। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাধ্যমে ঠাকুরগাঁও সুগার মিলে আমি ইক্ষু উন্নয়ন সহকারী পদে যোগদান করি। করতে করে পরে জি। আমি একটা কেন্দ্রের আমি সিআইসি, যেটাকে আমরা ভারপ্রাপ্ত ইনচার্জ বলা হয়, আমি বালডাঙ্গে একটা কেন্দ্রে দায়িত্ব পালন করি জি। দীর্ঘদিন, দীর্ঘ প্রায় 15 বছর। তারপর এখন আমি এই গত বছরে আমি লাহিড়ী ফাজিল মাদ্রাসায় আমি ওখানে যোগদান করেছি শিক্ষক হিসেবে। জি। হ্যাঁ। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনার এই সুন্দর জার্নিটার কথা বললেন, পড়াশোনার জার্নি। আমি যদি এখন আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই লাইভে আপনাকে আমন্ত্রণ জানানোর মূলত আমার কারণ হচ্ছে আপনি একটা সংগঠনের সভাপতি, সেটা হচ্ছে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন। সেই সংগঠন থেকে আপনারা, মূলক করছেন, মানুষের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করছেন। যেমন রক্তদান সম্পর্কে ইত্যাদির খুব ডিপলি কাজ করছেন। তো এই স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ এটি আসলে কিভাবে, এই সংগঠনটি কিভাবে মানে সংগঠিত হল? কে কে আপনি কি এটার সংগঠনের ছিলেন? সংগঠনটা কিভাবে তৈরি হয়েছে এটা জানতেছেন, তাই না? জি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে যে শুনতে পাচ্ছি। হুম। আপনি জানেন যে আপনি জানেন যে আমাদের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালডাঙ্গি উপজেলায়। তো হুম। হুম। আমি বলেছি যে আমি ঠাকুরগাঁও শহরে থাকতাম, পড়াশোনা করতাম ওখানে। আমি যখন দশম শ্রেণীতে উঠলাম, ইয়াতে নবম থেকে দশমে 1999 সালে, তো আমি একটা হুম। হুম। মেসে হুম। থাকতাম। ওখানে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি লক্ষ্মীপুর নামে এক জায়গা রয়েছে, ওখানকার এক
একজন বাচ্চা অসুস্থ, পরে জানছি যে ওটার ক্যান্সার রোগে আক্রান্ত ছিল শিশুটি। তো ওইটার প্রচুর ব্লাড হুম, হুম, লাগতো, বি পজিটিভ হুম, ব্লাড, আমারও কিন্তু বি পজিটিভ। তো ওনারা ওই হুম, রোগীর লোকজন হচ্ছে যে রক্তের জন্য ব্যাপকভাবে ছোটাছুটি করতো। আর আপনি জানেন যে তখন ফেসবুক বা মোবাইল এগুলি ছিল না, সবই রাইট। আপনার নিজে গিয়ে সশরীরে গিয়ে হুম, এই হুম, ধরনের এখন এখন আমরা যত দ্রুত তার বার্তা দিতে পারি সেই বার্তা সুযোগ ছিল না। তো ওই দিন বৃষ্টি ছিল আমার হুম, মনে হুম, আছে। যে আমি যখন দশম শ্রেণীতে পড়ি, তো ওই কিছু লোকজন ছোটাছুটি করছে, রুগীর বাবা রক্ত হুম, খুঁজে পায় না। সাধারণত দশম শ্রেণীতে উঠে আচ্ছা, আমাদের যে বয়সের একটা ইয়া থাকে, 18 বছর পার হতে হয়, সেই বয়সটা কিন্তু আমার মোটামুটি হয় নাই। হুম, তো আচ্ছা, আমার দুইজন বড় ভাই বললো, তোমার তোমার তো রক্তের গ্রুপ বি পজিটিভ, তুমি দিয়ে দাও। তখন আমি ওই হুম, হুম, শিশুটিকে রক্ত দিয়েছি প্রথম দশম শ্রেণীতে। তার আবার হুম, 3 মাস পরেই বা 4 মাস পরেই বাচ্চাটি আবার রক্ত লাগতেছে, ওরা আবার আমার কাছে আসছে, আমি আবার দিয়েছি। আর মেসের অন্যান্য হুম, ভাইদেরকে বা আমার যে বন্ধু বান্ধবরা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি, আর কয়েকজনকে আমরা ম্যানেজ করে হুম, দিয়েছিলাম ওই শিশুটির জন্য। আচ্ছা, পরে দেখি, হুম, হুম, পরে হসপিটালে যেতে যেতে এইভাবেই দেখি মানুষের প্রচুর রক্তের প্রয়োজন হয়। তো ঠাকুরগাঁই থেকে এই কাজগুলো হুম, আমি হুম, করতাম আর কি। ওখান থেকে হুম, আমার হুম, এটা শেখা যে মানুষের বিপদের সময় রক্ত যার লাগে সেই বুঝে যে ওরা কতটা ক্রান্তিকাল পার করে, কতটা অসহায়ত্ব অবস্থা পার করে। তো এটার জন্য দেখলাম যে আমাদের বার্লিং উপজেলার প্রচুর রোগী ঠাকুরগাঁয়ে থাকতো। তো এভাবেই অনেকেই আমার মেসে চলে আসতো যে আমি রক্ত লাগলে আমি এইভাবে জোগাড় করতাম। হুম, হুম, পরে যখন আমার পড়াশোনা শেষ করে আমি বাড়িতে থাকা শুরু করলাম, তখন ভাবলাম যে আমাদের এলাকায় তো প্রচুর ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করে, স্থানীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ভাবলাম যে হুম, হুম, মানুষের প্রচুর রক্তের চাহিদা হয়। হ্যাঁ, তখন কিন্তু আবার সিজারের বিষয়টা কম ছিল। 2000 সালের পর, 2005-7-এর পর হুম, কিন্তু হুম, হুম, সিজারের প্রবণতা বেড়ে যায় আবার। বেড়ে গেছে, রাইট, যখন সিজারের প্রবণতা বাড়তে শুরু করেছে, তখন কিন্তু মানুষের রক্তের চাহিদা আরো বেড়ে গেছে। কারণ রাইট, কারণ সব ডক্টরই বলে যে সিজার করার পূর্বে আপনি রক্ত নিয়ে রাখেন। তো এরকম রাইট, এলাকায় আসে দেখি যে রক্ত লাগতেছে, তখন ভাবলাম যে আমার কি ছোট ভাই রয়েছে, তাদের সাথে কথা বললাম যে আমরা তো অনেকেই এইভাবে রক্ত দিয়ে থাকি, আমরা একটু সংগঠিত হুম, হই। হুম, সংগঠিত হয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে বার্লিং উপজেলার রক্ত প্রয়োজনীয় মানুষকে আমরা, অসুস্থ রোগীকে আমরা রক্ত সরবরাহ করতে পারবো। হুম, তা রাইট, আমার সাথে বেশ কিছু ছোট ভাই ছিল, তারা আমার উদ্যোক্তাতে সাড়া দিয়ে তারা, হুম, যেমন শাহিনুর নামে আমার এক ইয়া ছিল, আমাদের সংগঠনের সেক্রেটারি রেজাউল ছিল, আমার ছোট হুম, ভাই শামসুজ্জামান ছিল, আরো অনেকেই ছিল যারা, মাহবুব আলম দুলার নামে ছিল। আমাদের সংগঠনের শুরু আচ্ছা, থেকে অনেকেই প্রায় 50 জন আমরা ছিলাম। আমরা এটা শুরু করি। শুরু করে এই আমরা ক্ষুদ্র পরিসরে আরকি কার্যক্রম শুরু আচ্ছা, করি যে হুম, মানুষের একটা জানা শুরু হলো যে বালডাঙ্গির কালো মেঘে একটা সংগঠন হয়েছে, এখানে হুম, রক্ত পাওয়া যায়। এই শুরু করতে করতেই আমরা বৃহত্তর কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। আর এটার হুম, এটার উদ্দেশ্য হচ্ছে, এটাই প্রথমে ছিল যে আমরা মানুষকে রক্ত সরবরাহ করব। যে কারণ রক্তের আচ্ছা, জন্য যারা হসপিটালে বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, সে আত্মনাদ আমি হুম, দেখেছি। হুম, হুম, এটা আমাকে ব্যাপকভাবে ব্যথিত করেছে। এই জায়গা থেকেই হুম, হুম, এই রক্তদানের সংগঠন তৈরি করার একটা আমার মনের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, খুবই মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আপনি এই সংগঠনটি শুরু করেছেন। আপনি এই সংগঠনটা শুরু করেছিলেন কত সালে? কত সালের দিকে? আমরা এটা 2008 সালে শুরু করেছিলাম। 2008 সালে শুরু করেছিলেন, তাহলে অলমোস্ট 14 বছর। না, 16 বছর। আমরা এই যে 2008 সালের 10 এপ্রিল আমরা এটা শুরু করি। আমরা আচ্ছা, দুই হাজার হ্যাঁ, চব্বিশ সালে আমরা 16 বছর পূর্তি করলাম। এই এই আমরা এই দুই হাজার আচ্ছা, ষোলো আচ্ছা, ষোলো সালের দুই হ্যাঁ, হাজার হ্যাঁ, চব্বিশ সালের আহ, আপনার এই 10 এপ্রিলে, ঈদের আগের দিন আচ্ছা, আমাদের 16 বছর পূর্তি হয়েছে। আচ্ছা, আচ্ছা। এই 16 বছর ধরে আপনার এই সংগঠনটি রানিং আছে। আমি যদি জানতে চাই, এই 16 বছরে আপনারা টোটাল কতজন মানুষকে রক্ত দিয়েছেন? আমরা 16 বছরে 2000-এর বেশি মানুষকে রক্ত দিয়েছি। আর হচ্ছে যে 2000? 2000-এর বেশি মানুষ, বেশি 2000 প্লাস হবে আর আচ্ছা, কি। হ্যাঁ, আমরা হ্যাঁ, লিখে হুম, রেখেছি, আমরা 2000 কাছাকাছি নাম লিখে রেখেছি, আরো বেশি হবে, প্লাস আর কি, 2000-এর বেশি আর কি। কারণ প্রথম দিকে আমরা লিখে রাখতাম না, প্রথম দিকে র্যান্ডমলি আমার মানুষ চাইতো রক্ত, আমরা আচ্ছা, দিয়ে আচ্ছা, দিতাম। পরে ভাবলাম যে হ্যাঁ, হ্যাঁ, এটা একটু গোছালো ভাবে কাজটা করি, এটাও শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকায় গিয়ে আমরা 10,000-এর বেশি মানুষের, বেশি ছাত্রছাত্রী হুম, সহ বিভিন্ন এলাকার মানুষের আমরা ব্লাড গ্রুপিং করে দিয়েছি। এটা
আচ্ছা। আমরা শুধু রক্ত হ্যাঁ, নিয়ে কাজ করি না, আমরা আরো আমাদের সংগঠনে আমরা ওই যে এলাকার হ্যাঁ, কিছু আমি কৃষি সেদিকে যাবো। আমি সাথে সে প্রশ্ন আমি সে প্রশ্নগুলো করব ধীরে, ধীরে। আ আমি এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। আপনাদের রক্তদান কর্মসূচি নিয়ে আপনি একটা স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ নামে একটা ইয়া করলেন। ১৬ বছরে আপনারা প্রায় ২,০০০ মানুষকে রক্ত দিলেন। এটা কিন্তু মানে আপনি আপনি আমি হয়তো একটা ফিগার বলে দিচ্ছি, একটা কোয়ান্টিটি বলে দিচ্ছি যে 2000 বা ২,০০০। কিন্তু আসলে এই ২,০০০ মানুষকে রক্ত আপনার মাধ্যমে গেছে, আপনার সংগঠনের মাধ্যমে গেছে। এটা কিন্তু খুব স্বাভাবিক কথা না। মানে আপনি আমরা যদি এমনিতে কল্পনা করি, যেমন আমি যদি ব্যক্তিগত কল্পনা করি, আমি এখন পর্যন্ত ৪-৫ জন মানুষকে রক্ত দিয়েছি, আমার দেহ থেকে দিয়েছি। বাট জোগাড় করে দিয়েছি কয়জনকে, এরকম কিন্তু হাতে গোনা হয়তো ২-১ জন, এর বেশি না। বাট আপনার মাধ্যমে ২,০০০ মানুষ রক্ত পেয়েছে। এটা যখন আপনি ভাবেন আপনার কেমন লাগে? হ্যাঁ, ওইটা ভেবে একটা ভালো লাগে যে হচ্ছে যে যেন আমি নিজেও প্রায় 50 বার, 48 বার, 47 বার আমি নিজেও রক্ত দিয়েছি। ৪৭ 47, বার? 48 বার আমি নিজে, হ্যাঁ 47 কি আচ্ছা। 48 হবে, আমি নিজে রক্ত হুম। দিয়েছি। হ্যাঁ, আমি আমি হুম। প্রতিনিয়ত মানে নিয়মিত রক্তদান করি, বছরে 3 বার কমপক্ষে আমি রক্ত দিয়ে থাকি। তো আচ্ছা, হচ্ছে আচ্ছা। যে এটা ভালো লাগে বলতে কি যে আমাদের এলাকার অনেকে আছে যে যারা এই বিষয়গুলোতে হুম। সহায়তা করে, অনেক পজিটিভ পজিটিভ মনা অনেক স্টুডেন্ট রয়েছে যারা হুম। মনে হুম। করে যে এই কাজটি করা দরকার। তারা আমার আমি একটা বিষয় হচ্ছে যে আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে আমাদের বারডাঙ্গি একটা প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে এখানে হুম। ভালো হায়ার এডুকেটেড কোনো প্রতিষ্ঠান নেই। এখানে আচ্ছা, একটা আচ্ছা। হুম। বাড়িতে ডিগ্রি কলেজ রয়েছে, লাহিড়ীতে একটা ডিগ্রি কলেজ রয়েছে, লাহিড়ী একটা ফাজিল হুম। মাদ্রাসা রয়েছে। তাছাড়া কিন্তু উচ্চশিক্ষার জন্য সবাই বাইরে চলে যায়। তো সাধারণত রাইট। গ্রামের ছেলে মেয়েরা রক্ত দিতে চায় না। কারণ গ্রামের হুম। ছেলে হুম। ভয় পায় যে রক্ত দিব, শরীর থেকে রক্ত বের করে নিবে। এটার জন্য রাইট। কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। ব্যাপকভাবে সামাজিক সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা। আমরা বিভিন্ন হুম। 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 প্রতিষ্ঠানে গিয়ে আমরা রক্ত সেমিনার যে দিতে করেছেন। হয়, রক্ত হুম। হুম। সেমিনার করেছি। আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ প্যানেল ছিল। আমাদের সংগঠনের সাথে হুম। হুম। আমাদের সংগঠনে অনেকে ডাক্তার আছে। আমাদের আচ্ছা, আচ্ছা। সংগঠনের সদস্য। হ্যাঁ। আমাদের উপদেষ্টা রয়েছে, উনি ডাক্তার আছে। যেমন আমাদের বায়োলজি স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় ছিলেন ডাক্তার আব্দুল মতিন ভাই। উনি আমাদের শুরু থেকেই ব্যাপকভাবে সহায়তা করেছেন। অ্যা হ্যাঁ। এখানকার আমাদের প্রাক্তন এখানকার ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর রিয়াজুল ইসলাম, উনি এখন অবসরে গেছেন। উনিও প্রচন্ড হুম। সহায়তা করেছেন। তো আমরা এই ডাক্তারদের মাধ্যমে, কারণ রক্ত দিতে হবে এই ডক্টর যদি বলে তাহলে মানুষ এটা অনুপ্রাণিত হয়। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এই আমরা চেষ্টা করেছি। সব মিলে হচ্ছে যে আমরা ২,০০০ মানুষকে রক্ত দিতে পেরেছি। এটার জন্য আ বেশ মনে হচ্ছে ভালো লাগে যে মানুষের জন্য কিছু করতে পেরেছি। রাইট। এটা অবশ্যই ভালো লাগার বিষয় একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে এটা আমি একাই না, আমাদের সংগঠনের সবাই সদস্যদের সম্মিলিত প্রয়াসে। আমি তো বললাম আমি রাইট। একাই ধরেন ৪৭ কি ৪৮ বার দিয়েছি। কিন্তু বাকি তো আমাদের সদস্যরা দিয়েছে এবং অনেক মানুষ, অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাকে নিজেই ফোন দেয় যে, "ভাই আমার রক্ত দেওয়ার সময় হয়ে গেছে। আমি হুম। রক্ত দিতে চাই।" অনেকে আছে। অনেকে দিতে চায় না, আবার আচ্ছা। অনেকে আবার এ এটা হুম, হুম, এই হুম, হুম। কাজটা করতে গিয়ে সচেতন করতে গিয়ে আমি আবার অনেক বেকায়দা করেছি। অনেক ছোট ভাইয়েরা আমার আবার ফোন ধরে না। মনে করে যে ভাই আবার রক্ত চেয়ে বসবে কিনা। আচ্ছা, অনেকে আচ্ছা। আবার আমাকে দেখে দূর থেকে চলে যায়। আমাকে হ্যাঁ, ইগনোর হ্যাঁ, করার হ্যাঁ। চেষ্টা করে। যে হুম, ভাইয়ের হুম, হুম। কাছাকাছি হলে ভাই যে আবার রক্ত চেয়ে বসে, এরকম আছে। আবার অপরপক্ষে হ্যাঁ। যে অনেক অনেক ভালো পজিটিভ মনা স্টুডেন্ট রয়েছে, ছোট ভাই বা অনেকে রয়েছে যারা নিজে আমাকে ফোন দিয়ে বলে যে, "আমি হুম, হুম। রক্ত দিতে চাই, আমার সময় হয়ে গিয়েছে।" তখন খুবই ভালো লাগে। তখন মনে হচ্ছে যে আমি খুবই একটা ভালো লাগে। ভালো রাইট। কাজ, সঠিক কাজে আছি, এই আরকি। আচ্ছা, তখন আচ্ছা। খুবই উৎসাহ পাই আরকি। হ্যাঁ, হ্যাঁ। না আমরা রক্তদানকে সাধারণত লাল ভালোবাসা বলে মানে সবাই যে গ্রুপগুলা আছে রক্তদানে, যেমন বন্ধন বলেন বা বাংলাদেশে তারা কাজ করতেছে। সাধারণত রক্তদান বলে না, তারা লাল ভালোবাসা বলে। তো আপনি জি, জি। আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনি যেই আ ব্লাড ব্যাংক করছেন, মানুষকে রক্ত জোগাড় করে দিচ্ছেন। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো মানুষকে আপনি রক্তের জন্য সহায়তা করেছেন, পরবর্তীতে তিনি সুস্থ হয়ে গেছেন, এসে আপনাকে বা আপনার সংগঠনের মানুষদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আপনাদের জন্য এই আমাদের মানে কঠিন একটা কাজ সহজ হয়ে গেছে, বা উনি আবেগ আপ্লুত হয়ে গেছেন, এরকম কোনো স্মৃতি আপনার আছে? এভেইলেবল আছে। অনেক মানুষ আছে গলা ধরে আমাকে কেঁদেছে। হ্যাঁ? অনেক মানুষ দেখা হলে হুম। খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেকে ফোনে কৃতজ্ঞতা প্রকাশ করে যে আচ্ছা, এভেইলেবল আছে। কৃতজ্ঞ মানুষের সংখ্যাই বেশি, অকৃতজ্ঞের সংখ্যা খুবই কম, মনে রাখবেন। সব আচ্ছা, ক্ষেত্রেই। আচ্ছা। সব ক্ষেত্রেই। অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে, অনেকে আবার করতে চায় না।
অনেকে এটা হুম, আবার হুম, হুম। মনের মধ্যে রেখে দিয়েছে। অনেকে সরাসরি প্রকাশ করে না, কিন্তু ওদের মানে আস্তে আস্তে বোঝা যায় যে উনি সন্তুষ্ট আমাদের প্রতি রক্ত পেয়ে। রাইট, রাইট। হ্যাঁ, আমি আরেকটি প্রশ্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেটি হচ্ছে যে সাধারণত আমরা দেখি যে ছাত্র যারা থাকে বা ইয়াং বয়সের ২০ থেকে ২৫ এইজ বা ২৫ থেকে ৩০ এই এইজের মানুষ সাধারণত রক্ত দেয় বেশি এবং তাদের ইনকাম থাকে না, আয় রোজগার থাকে না। আমি যদি বালিয়াডাঙ্গি থেকে আপনার ঠাকুরগাঁ সদর হসপিটাল বলি তাহলে ৩০ থেকে ৩৫ কিলোমিটার রাস্তা। এটা আসতে মোটামুটি আসা যাতায়াত সহ একবেলা খাওয়া মোটামুটি ১৫০ থেকে ২০০ টাকা চলে যায়। তো আমরা অনেক সময় দেখি যে রক্তদাতারা রক্ত নেন বা রক্ত নেওয়ার পরে আর রক্তদাতা যিনি তার খোঁজ রাখেন না, তার সাথে যোগাযোগ করেন না বা তার খোঁজ খবর নেন না যে তিনি কিভাবে বাসায় গেলেন, ভাড়া দেন না। এই এরকম যে ঘটনাগুলো ঘটে বা এই ধরনের অহরহই ঘটতেছে, আপনি হয়তো বা এটার চাক্ষুষ সাক্ষী। এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, আর যারা এই ধরনের রক্ত নিচ্ছে বা পরে খোঁজ নিচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? হ্যাঁ, এই ধরনের ঘটনা আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটে। অনেকে আছে যে রক্ত পাওয়া যখন রক্ত প্রয়োজন হয় তখন প্রচুর ফোন দেয়, হুম, হুম, প্রচুর আগ্রহ দেখায়। আমরা যখন হুম, হুম। ধরেন আমি হচ্ছে যে আমি ব্যস্ত থাকলেও কিন্তু আমি চেষ্টা করি, আমার নিজের মোটরসাইকেল আছে একটা, আমি নিজেই নিয়ে যাওয়ার হুম, হুম। চেষ্টা করি। তখন কিন্তু আমি রোগীর আচ্ছা। লোকের কাছে আর্থিক যাতায়াত ভাড়ার ব্যাপারে আমি কখনোই কম্প্রোমাইজ করি না। আমি নিই নাই। হুম, 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 আমি এটা আমার পক্ষ থেকে আমি এটা চেষ্টা করি। মাঝে মধ্যে হুম, হুম, হয় যে আমি বাইরে আছি বা আমি ব্যস্ত আছি, বা হুম, আমাদের সংগঠনের কেউ ব্যস্ত আছে, তাদেরকে পাঠিয়ে দিয়েছি। হুম, নিতে হুম, গেছে। আহ, আসার সময় কেউ ধরেন অনেকে তো বললাম, অনেকে কৃতজ্ঞতা আছে, অনেকে এমন লোক আছে যে হচ্ছে আর যারা ভাড়াও দেয়নি, ওকে চা পর্যন্ত খেতে বলেনি। হ্যাঁ, এরকম হ্যাঁ, এরকম বহু আছে, এভেলেবেল আছে। এটা আছে আমাদের সচেতনতার অভাব। এটা আমাদের রাইট। মাইন্ডে এগুলা হচ্ছে, এই পরিবেশ আমরা ওভাবে তৈরি করতে পারি নাই। এটা হুম, আমাদের হুম, হুম। ওইটাকে অবশ্য না, আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য যে রাইট। আর আমাদের সংগঠনের ছেলেগুলি সাধারণত যারা রক্ত দিতে যায় তারা কিন্তু যাতায়াত ভাড়া নিতে চায় না। কিছু খেতে চায় না। হুম, 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 অনেকে আছে হুম, 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 যে প্রচুর চেষ্টা করেছে খাওয়ানোর জন্য, ভাড়া যাতে কোনো মতেই নিবে না। ওরা মনে করে আমি হুম, হুম, একটা পিওর দান করব, এটা একদম দান হিসেবে থাকুক। এটাতে কোনো হুম, হুম, হুম। কিছু না দিতে হয়। এটা আরকি। হ্যাঁ, না সেটা ঠিক আছে। হ্যাঁ, সেটা যারা রক্ত দিতে যায়, যার মানসিকতা এরকম যে উদার, সেই রক্ত দেয়। যার মানসিকতা কনজাস্টেড হুম, সে কিন্তু রক্ত দেয় না। এবং সে এটা হুম, ভেবেও যায় না যে আমাকে এটা কিনে দেবে। বাট আমি বলছি যে রোগীদের পক্ষ থেকে বা আমি যদি কারো কাছ থেকে রক্ত নেই, অন্তত তাকে ১ মিনিট ফোন দিয়ে খোঁজ যে ভাই আপনি বাঁচতে আছেন না? আপনার খারাপ লাগতেছে কিনা? হ্যাঁ? বা রোগী সুস্থ হয়ে গেলে তাকে জানানো যে ভাই আপনি যে রক্ত দিয়েছিলেন, আপনাকে থ্যাংক ইউ, আসলে রোগী সুস্থ হয়ে গেছে বা আমার ভাই বা বোন বা সুস্থ হয়ে গেছে। এটা আসলে মানে এক্সপেক্টেড। কারণ হচ্ছে কি, আমি আমার ব্যক্তিগতভাবে বললাম যে আমি যখন রক্ত দিয়েছি আমার এটা ফিল হয়েছে যে রোগীটা সুস্থ হলো কিনা। আমার কিছুদিন পর মনে পড়েছে যে আমি যে রক্ত দিয়েছি উনি আসলে এখন কেমন আছে। বাট ওটা তো জানার জন্য আসলে আর হসপিটালে যাওয়া হয় না। তো যাই হোক, আমি অনুরোধ করব আমার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এবং যারা দুলু ভাই আছে এর মাধ্যমে যারা রক্ত নিবেন তারা অবশ্যই যারা রক্তদাতার খোঁজ নেবেন এবং রক্তদাতাকে রোগী সম্পর্কে ইনফর্ম করবেন যে ভাই আপনি যে মানে রক্তটা দিয়েছিলেন সে রোগীটা এখন ভালো আছে। কারণ এটা আসলে যে রক্ত দেয় জানতে চায়, তার মন এটা চিন্তা করে যে উনি এখন কেমন আছে। আহ, দুলু ভাই আপনি এটার সাথে অ্যাড করবেন কিনা? জি, অবশ্যই উচিত তো সেটাই। কারণ একটু তো উৎসাহ দেওয়া দরকার। আমি একটা কাজ গিয়ে করে দিলাম, আমাকে যদি একটু উৎসাহ দেয় আমাকেও ভালো লাগবে। ওর দ্বারা আরো অনেকে অনুপ্রাণিত হবে। তাহলে এই কাজটা আরো দৃঢ়তা কারে করা যায়। আমাদের রাইট, রাইট, রাইট। আপনাকে একটু এটাই। আপনাকে একটু বলে রাখি, আপনাকে একটু প্লিজ বলে রাখি, একটু সময় আমাকে দেন। হুম, যে আমরা হুম, যখন এই সংগঠন করি ২০০৮ সালে বালডাঙ্গিতে, তখন বালডাঙ্গি উপজেলায় কোনো রক্তদানের সংগঠন ছিল না। হুম। আমরাই ১ম করেছি। এবং আমাদের আচ্ছা, মাধ্যমে আচ্ছা। অনেকে রক্ত দিয়ে শিখেছে, এবং পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা নিজে রক্ত দিয়ে দেয়। হুম, হুম। অনেকেই বলে যে ভাই আপনাদের ওখান থেকে আমি রক্ত দিয়ে শিখেছি। তখন আরো বেশি ভালো লাগে। কারণ আমরা হচ্ছে তখন আরো বেশি ভালো লাগে। ১ম বার্লিন হ্যাঁ, আমরাই ১ম হচ্ছে সংগঠিত হয়েছি বার্লিনেতে রক্ত দেওয়ার ক্ষেত্রে, বার্লিন উপজেলায় ৮ সালে। এখন অবশ্য বার্লিনেতে বেশ কয়েকটা রক্তদানের প্রতিষ্ঠান রয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই পুরো উপজেলায় এই কাজটি করার ক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে গেছে। নাহলে আগে প্রচুর হুম, চাপ হুম, ছিল হুম। রক্তের। মানুষ প্রচুর ফোন দিত, যোগাযোগ করতো। আমরা তো পুরো রক্ত দিতে পারতাম না। আমরা কিন্তু কখনোই হুম, হুম, হুম। শতভাগ মানুষ রক্ত দিতে পারি নাই। আমি না, আজকে এটা লাইভের সম্ভব না। মাধ্যমে হ্যাঁ, সবার কাছে দুঃখ প্রকাশ করছি, এবং আমি এইজন্যই যে আমি শতভাগ মানুষের রক্ত দিতে পারি নাই। এখন যে আরো বেশ কয়েকটি সংগঠন হয়েছে, তারা
বিভিন্ন জায়গায় মানুষকে রক্ত সরবরাহ করে দিচ্ছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা বিষয়। আপনাকে আমি আর একটা বিষয় বলতে চাই যে এই কাজটা আসলে শুরুতে খুবই কঠিন ছিল, কিন্তু কঠিন ছিল হুম, বলতে কি, আপনাকে একটা উদাহরণ দিয়ে থাকি। আমি যখন রক্ত দিতে যাইতাম, আমার মা, আমি লুকিয়ে যাইতাম, আমার মা বলতো ভয় ভয় পাইতো রাইট। আমার মা, আমি আমার কথা বলছি। এরকম প্রচুর হ্যাঁ, হ্যাঁ। ইয়া রয়েছে যার মা বাবারা রক্ত দিতে চায় না। এই বললাম না যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। এটা এটা করতে হুম, গিয়ে মানে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এটা একটা বিষয়। হুম, হুম, আরেকটা হুম। বিষয়, আমাদের সংগঠন সম্বন্ধে আপনি জিজ্ঞেস করেছিলেন। আমাদের সংগঠন শুধু রক্ত দেয় বা ব্লাড গ্রুপিং করে এটার মধ্যে সীমাবদ্ধ না। আমরা আমাদের রাইট, আমি এলাকায় জানতে যেসব পারবো। হুম, গরিব এবং গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা তাদের হুম, কে আমরা বিভিন্নভাবে আমরা সহায়তা করে থাকি। তাদেরকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি। যেসব গরিব এবং হুম, হুম, মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে আমরা বই পুস্তক থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে আর্থিকভাবে আমরা সহায়তা করতে চেষ্টা করি। হুম, আমাদের সদস্য অনেকের আছে যে অনেকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করে। আমি নিজেও করি, আমরা সম্মিলিতভাবে করার চেষ্টা করি আরকি। হুম, এই হুম। কাজটা আমরা করে থাকি। আর আমরা আমাদের সংগঠনের করার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা মাদক মুক্ত সমাজ চাই। আমাদের একটা আন্দোলন আছে বার্লিংতে, আমরাই প্রথম করেছিলাম হুম, যে হুম, মাদক মুক্ত বার্লিং চাই। আমরা বিভিন্ন দিবসে হুম, আমরা মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, আমরা মানববন্ধন করেছি, আমরা টিএস হুম, করেছি, হুম। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদেরকে মাদকের কুফল সম্বন্ধে আমরা সচেতনতা করেছি, এবং আমরা এটা আমাদের কাছে আচ্ছা, চলমান রয়েছে। এগুলো কাজ আমরা করে থাকি আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনারা ২০০৮ সালে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ নামে আপনি একটা সংগঠন করলেন। এখন আপনাদের সংগঠনের সদস্য কতজন? আমাদের এখন 500 শতাধিক, 500 ছেড়ে গেছে। ৫০০ মতো আপনার সংগঠনের। এখানে কি সব পেশা শ্রেণীর মানুষ আছেন? মানে ইয়াং থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ? না, এখানে হচ্ছে আমাদের সংগঠনের সদস্য হওয়ার ২ টা শর্ত রয়েছে আমাদের। আমরা যেভাবে সদস্য আচ্ছা। নিয়ে থাকি, যে হুম, এখানে হুম, হচ্ছে যে আপনাকে এসএসসি পাস হতে হবে। এটা ২ নম্বর শর্ত। হুম, ১ নম্বর শর্তটা হুম, হচ্ছে সম্পূর্ণ ধূমপান এবং মাদক মুক্ত হতে হবে। মানে আমাদের হুম, সংগঠনটা শতভাগ ধূমপান এবং মাদক মুক্ত পরিবেশে গড়া। তা আমাদের সদস্য যারা ছিল, আচ্ছা। স্টুডেন্ট ছিল, অনেকে স্টুডেন্ট অবস্থায় ছিল, এখন অনেকে চাকরি বাকরি করেছে। বললাম না যে আমাদের হুম, সংগঠনের অনেকেই এখন অনেক ভালো ভালো জায়গায় রয়েছে। পড়াশোনা শেষ করে হুম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, আচ্ছা। বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য হুম, করছে। কিন্তু আমরা শুরু থেকেই কোনো ছাত্রের বাইরে কাউকে আবার সদস্য নিচ্ছি না আমরা। শুরুতে ছাত্র হতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, সেটা ঠিক হ্যাঁ, আছে। এটাই। এবং আপনারা মাদকের বিরুদ্ধে লড়ছেন, এটা আসলে খুবই প্রশংসার দাবিদার। আচ্ছা রায়হান ভাই, আমি যদি আপনার কাছ থেকে এখন জানতে চাই, সেটা হচ্ছে যে যে আপনারা সাধারণত কয়টা বিষয় নিয়ে সংগঠনটাকে আগাচ্ছে? একটা হচ্ছে ব্লাড ব্যাংক কালেকশন করা, ২ নাম্বার হচ্ছে যারা মেধাবী ছাত্রছাত্রী আছে বাট এগিয়ে যাইতে পারতেছে না, তাদেরকে হেল্প করছেন আপনারা। আর 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 কি কি বিষয়ে আপনারা কাজ করতেছেন? আমাদের ১ নাম্বারটা হচ্ছে যে মানুষের রক্ত প্রয়োজনীয় মানুষের রক্ত সরবরাহ করা এবং ব্লাড গ্রুপিং করে দেওয়া। অনেকের ব্লাড গ্রুপিং জানা থাকে আচ্ছা। না। আমরা এটা হুম, হুম, করে দিই। হুম, বিভিন্ন শিক্ষা হুম, হুম, প্রতিষ্ঠানে হুম, গিয়ে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাজারে গিয়ে আমরা করে দিয়ে থাকি। ১ নাম্বার। ২ নাম্বার হুম, হচ্ছে হুম, হুম। আমরা মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠিন। কারণ আপনি জানেন যে আচ্ছা। ১৯৭১ সালে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক ছিলাম। তখন একটা হুম, মানুষের একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল, একটা বিষয় অপরিহার্য হয়ে গেছিল যে আমাদেরকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে হবে। আমাদের বাংলাদেশ নামে একটা হুম, স্বাধীন হুম, সার্বভৌম দেশ করতে হবে। এই জন্যই তরুণ, যুবক বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। আমি আজকে এই প্রজন্মের হয়ে আমি হুম, এটা বলতে চাই, আমাদের সমাজে বর্তমান সবচেয়ে যে বিষয়টি অপরিহার্য হয়ে গিয়েছে, যে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের ব্যালিং উপজেলাটা একটা প্রত্যন্ত এলাকা, একটা ভারত হুম, হুম, বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে অনায়াসে মাদক পাওয়া যায়। তা এই হুম, আপনি হুম, খেয়াল করবেন যে আমাদের এলাকায় আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পত্রিকা বিভিন্ন বুঝতে পারবেন যে প্রতিনিয়ত এখানে মাদকের কারবার হয়, এবং প্রশাসনও মাদকের বিরুদ্ধে লড়তেছে। প্রতিনিয়ত হুম, হুম, মাদকের যারা ব্যবসা করে বা মাদক যারা সেবন করে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছে। আমরা চাই হুম, যে এই যে মাদকের করাল গাছে আমার তরুণ এবং যুব সমাজ, আমরা যে জন্য দেশটা স্বাধীন হয়েছিল, স্বাধীনতার হুম, হুম, সার্বভৌমত্ব ফিরে আসার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত না হওয়ার জন্য এই তরুণ সমাজকে, যুবক সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে, মাদকের বাইরে রাখতে হবে। এই হুম। জন্য আমরা হচ্ছে আমাদের ২ নম্বর এজেন্ডা ছিল যে মাদক মুক্ত সমাজ চাই আমরা। আচ্ছা, আচ্ছা।
এই আর কি। আর হ্যাঁ ভাই, 3 আমি নাম্বার যদি ছিল আপনার হচ্ছে যে হ্যাঁ, জি, 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 3 কন্টিনিউ নাম্বার করুন। বলে নিই, আমাদের হ্যাঁ, 3 শিওর। নাম্বারটা আমাদের ছিল যে এলাকায় অনেক মেধাবী আমাদের স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে যারা আর্থিক আহ, অসচ্ছলতার কারণে তারা বেশি দূর এগোতে পারে না। এই জন্য আমরা হুম, মেধাবী ছাত্রছাত্রীর খবর পেয়ে থাকি, অথবা তারা যদি আমাদেরকে শরণাপন্ন হয়ে থাকে, তাহলে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে তাদেরকে সহায়তা করার। এবং সহযোগিতা করার। হচ্ছে যে জি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠনের সদস্য রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজে, রাজশাহী, বেগম রোকেয়া, হাজারীবাগ, বুয়েট, বেশিরভাগ বাংলাদেশের যত প্রতিষ্ঠান রয়েছে, আমাদের সংগঠনের সদস্য রয়েছে। তারা হুম, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সময় গেলে আমাদের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এবং আমরা আচ্ছা, আচ্ছা। যারা হুম, এই মেধাবী এবং কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমরা নিয়মিত সংবর্ধনা দিয়ে থাকি, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। এটা একটা খুবই ভালো কথা বলেছেন যে সারা বাংলাদেশের যে ভার্সিটি গুলোতে সাধারণত যখন একজন নিউ কেউ একজন আসে তখন কিন্তু তার জন্য খুব চ্যালেঞ্জ হয় সেখানকার পরিবেশ, সেখানকার সেখানে যদি একজন আমাকে বলে, হেল্প করে যে হ্যাঁ আমি তোমার এই সংগঠনে আছি এই কারণে আসো, আমি তোমাকে হেল্প করতেছি, তো কি প্রয়োজন। এটা কিন্তু দারুণ একটা বিষয় আপনি বলেছেন আসলে। আহ নিঃসন্দেহে এটা মহৎ কাজ। আহ দুলু ভাই, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনার যে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ, এটার আয়ের উৎস কি? মানে আপনারা এটাতে কিছু ফান্ডিং এর প্রয়োজন হয়, আপনারা যে উন্নয়নমূলক কাজগুলো করেন, এগুলো তো ফান্ডিং এর একটা প্রয়োজন হয়। এটা আয়ের উৎস কি? এটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোনো রেগুলার কোনো আয়ের উৎস নেই। আমাদের সদস্য, আমরা ধরেন কাজ শুরু করলাম, আমরা সামনে যে একটা হুম, প্রোগ্রাম করবো। হুম, ধরেন আমরা 30 জন ইফতার পার্টি করেছি। এটা হচ্ছে আমাদের হুম। সদস্যরা কয়েকজন মিলে, যারা চাকরি করে, বিভিন্ন ব্যবসা করে, তারা সবাই মিলে দিয়ে, আমিষরা সবাই মিলে দিয়ে আমরা এই কাজটা করে ফেলি শুধু আচ্ছা। ওই ইভেন্টটার জন্য। আমাদের হুম, হুম। অর্থের বিষয়টা আমরা এই সংগঠনে আনছি না এই জন্য, কারণ আপনি জানেন যে অর্থের যেখানে কারবার হয় সেখানে একটু সেখানে গোলমাল। কিছুটা গোলমাল হয়, লোভনীয়, অর্থটা একটু লোভনীয় বিষয়। এই জন্য আমরা রাইট। অর্থের বিষয়টা সবসময় ওইটা আমরা একদমই ওইটা স্কিপ করে যান। অ্যাভয়েড করে চলি। হুম, হ্যাঁ, হুম, হুম, যেমন আমরা আগামী কুরবানি ঈদের পরদিন আমরা হুম। নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমার সদস্যদের মধ্যে থেকে যে আমরা একটা হুম। কৃতি সংবর্ধনা করব। আমরা ২ বছর আচ্ছা। কৃতি সংবর্ধনা করতে পারি নাই। হ্যাঁ, হুম, তো হচ্ছে যে আমরা একটা বড়সড় কৃতি সংবর্ধনা দিব। তো এই সংবর্ধনা দেওয়ার জন্য যে আমাদের যে আয়ের প্রয়োজন হবে, আমাদের আয়ের যে উৎস লাগবে, সেটা ক্ষেত্রে আমাদের সদস্য, বললাম না আমাদের সদস্য ডাক্তার হুম, রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অনেক হুম, চাকরিজীবী রয়েছে, ব্যাংকার রয়েছে, ব্যবসায়ী হুম। রয়েছে। তারা অনেকেই সম্মত হয়েছে যে আমরা আহ, আর্থিক যেটা খুব দরকার হবে, একটা ওই আর্থিক একটা হ্যাঁ, যে ফান্ড ক্রিয়েট করতে হবে, সেটাতে আমরা সবাই হ্যাঁ। অংশগ্রহণ করবো। এটা রয়েছে। আর আমাদের কিছু উপদেষ্টা রাইট। রয়েছে, তারাও দিতে চাই, যদিও আমরা হুম, তাদেরকে হুম, হুম। সচরাচর বিরক্ত করতে চাই না। যে আমরা চাই যে এটা আচ্ছা, আচ্ছা। এটা একটা হ্যাঁ, অর্থের হ্যাঁ। প্রভাব মুক্ত প্রতিষ্ঠান থাকুক, এটা আর রাইট। কি। অর্থ বিষয়টা চলে আসলে আসলে তখন এখানে বিভিন্ন ধরনের বিভেদ তৈরি হবে। হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবে সেটা, আমরা যতটুকু প্রয়োজন তাৎক্ষণিকভাবে ওইটুকু ক্রিয়েট করে ওইটুকু উপায় হুম, হুম, সমাধান করে দিই। আমাদের এখন অর্থের কোনো সঞ্চয় নেই, মানে হুম, হুম, আমাদের হুম। নেই, মানে প্রতিবারে ঘাটতি হয়। আমরা অনেকে, আমি আছি, আমি একটু চেষ্টা করি, আমি চেষ্টা করি, আমাদের যে অর্থ সম্পাদক মাহবুব আলম দুলাল আছে, ও চেষ্টা করে, হুম। আমাদের সেক্রেটারি আচ্ছা। সাইনুর আছে, অনেকে আছে যে তারা অর্থ দিয়ে সহায়তা করার চেষ্টা করে। আচ্ছা, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ আপনি ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর ধরে আপনি কন্টিনিউ করছেন। নিঃসন্দেহে এটা আপনার শখের জিনিস এবং নিঃসন্দেহে এটা আপনার প্যাশনে দাঁড়িয়ে গেছে এবং নিঃসন্দেহে এটাকে আপনি অনেক বেশি ভালোবাসা দেখে ১৬ বছর ধরে কন্টিনিউ করছেন, মানুষের সেবা করার চেষ্টা করছেন। আমি যদি এটার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করি যে আজকে থেকে ১০ বছর পর আপনি এই সংগঠনটাকে কোথায় দেখতে চান? হ্যাঁ, আপনি যে প্রথমে যেটা বলেছেন ঠিকই বলেছেন যে এটা আমার আত্মার সাথে, এটার সাথে আমার আত্মিক হুম। একটা সম্পর্ক হয়ে গেছে। এটা আমার হৃৎপিণ্ডে মিশে গিয়েছে। এটা এটা রাইট। সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বা এটার মধ্যে এটার সাথে কেউ ষড়যন্ত্র করলে, আপনি জানেন যে হুম। গ্রাম অঞ্চলে মানুষ ভালো কাজ করলেই আপনার একটু এটাকে কিভাবে থামানো যায়, এটাকে কিভাবে রাইট। কেন ভালো কাজ করবে, কথা হ্যাঁ, আছে হ্যাঁ, না হ্যাঁ, যে আমি ভালো কাজ করতে হ্যাঁ। পারলে ওরা কেন করবে। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য আমি এই প্রশ্নটা আপনাকে করতাম যে মানুষ সাধারণত ভালো কাজে বাধা দেয়, আপনার বাধা আসছে কিনা, এই প্রশ্নটা আমি করতাম। ঠিক হ্যাঁ, আছে, আপনি যেহেতু অ্যাড করলেন আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। হ্যাঁ। তো ওই শুরু থেকে আমাদের জার্নিটা খুবই কঠিন ছিল, সহজ ছিল না। আমি বলি, হ্যাঁ, আমরা ২০০৮ সালে যখন ১০ই এপ্রিল আমরা বসে সবাই সিদ্ধান্ত নিলাম হ্যাঁ। যে আমরা একটা সংগঠন করব, মানুষের রক্ত দিব,
অসহায় গরিব ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদের আমরা সহায়তা করব, মাদকমুক্ত সমাজ গঠনে আমরা ভূমিকা রাখবো। এই ৩টা এজেন্ডা নিয়ে যখন আমরা কার্যক্রম শুরু করলাম, প্রথম আমরা যে প্রোগ্রামটা করব আমাদের কালমেঘ বাজারে, আমরা ওখানে ঠিক করলাম, প্রোগ্রাম সেট করলাম, আমরা ওই দিন ব্লাড রিভিউ করবো। তা আগের দিন আমরা কিছু ডেকোরেশন করতে হয়, ডেকোরেশন করতেছি। ডেকোরেশন করতে গিয়ে আমাদের এখন স্থানীয় কিছু লোকজন আমাদের প্রোগ্রাম করতে দিবে না, বলছে এগুলি প্রোগ্রাম করতে দেওয়া যাবে না, এগুলি তোমরা কি করতে চাচ্ছ, মানে বিভিন্ন উল্টাপাল্টা কথা। তো আমরা সেগুলি কৌশলে বিভিন্ন ভাবে আমরা আমাদের সংগঠনের সদস্যদের আমরা সবাই সংগঠিত থাকার কারণে আমাদের সবাই সংগঠিত থাকার কারণে আমরা সেগুলি ওভারকাম করার চেষ্টা করেছি। তারপরেও এখনো কিছু মানুষ শুরু থেকে কিছু মানুষ এটার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটানোর চেষ্টা করেছে। আমরা এগুলি অত্যন্ত বিনয়ের সহিত এবং আমাদের কাজের মাধ্যমে আমরা এগুলোকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। ওরা নিজেরাই অনেকে আবার অনুতপ্ত হয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। ভুল ধারণা তাই সঠিক আছেন অনেক আমাদের সংগঠনের নামে আমাদের নামে অনেক স্ক্যান্ডাল করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা অশেষ রহমতে এবং আমাদের সংগঠনের সদস্যদের সবারই দৃঢ়তার কারণে, সংগঠিত থাকার কারণে এ পর্যন্ত আমরা তেমন কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এটা আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। এবং এলাকাবাসী আমাদের সাথে আছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, ভালো মানুষেরা আমাদের সাথে আছে। তারা বিভিন্নভাবে আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকে এই কাজটি করবার ক্ষেত্রে। এটা একটা বিষয়। তো কোনো কাজেই তো ইয়া না, আপনি মানে আপনার স্কুল সজ্জার মতো না, আপনার ইচ্ছা করলে আপনি যেতে পারেন। রাইট, এরকম ছিল কঠিন কাজ। হ্যাঁ, আপনি নিজেও জানেন যে যত ভালো কাজ হয়েছে বাধা আসতেছে। আপনি খারাপ কাজ করেন, আপনি খারাপ কাজ করেন, বাধা আসবে না। আপনি দেখেন, আপনি ধরেন ইয়াবা খেয়ে রাস্তায় পড়ে থাকেন, আপনি গাঁজা খেয়ে পড়ে থাকেন, আপনার কেউ বাধা দিবে না, দিবে না। এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমাদের নবী রাসূলদের ইসলাম প্রচার থেকে শুরু করে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে সব ক্ষেত্রেই বাধা রয়েছে ভালো কাজের ক্ষেত্রে। এটা আছে আর কি। হ্যাঁ, আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আজ থেকে 10 বছর পরে আপনি এই স্বাধীন সমাজ কল্যাণ পরিষদকে কোথায় দেখতে চান? মানে আপনার এটা নিয়ে স্বপ্ন কি? আমার এটা নিয়ে ওভাবে আমি একদম মার্জিন লাইনে কোনো স্বপ্ন দেখছি না। আমি শুধু এইটুকু বলতে চাই যে এই সংগঠনটি আমরা যারা করেছি, যাদের সাথে শুরুতে ছিল, এখনো যারা রয়েছে, তারা জানে যে এটা করতে কত কষ্ট হয়েছে। অনেকে রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, হ্যাঁ, অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, বিভিন্ন ভাবে এটা কন্ট্রিবিউশন রয়েছে। আমরা চাই যে আমরা একটা কষ্ট করে প্রতিষ্ঠান দাঁড় করেছি, একসঙ্গে আমরা থাকবো না, আমরা তো সবাই চলে যাব। আমরা চাই যে এই সংগঠনটি কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। আমি চাই, আমরা সবসময় এটা চাই যে এই সংগঠনটি থেকে যাক, রক্ত প্রয়োজনীয় মানুষ, অসহায় মানুষ, এটা সেবা পেতে থাকুক। এটুকুই আমরা চাই আর কি। যে এটা আরো যেমন আমাদের এটা কিন্তু আপনাকে একটা জিনিস বলা হয়নি, এটা কিন্তু আমাদের ইউনিয়ন ভিত্তিক সংগঠন। আমাদের 200 ইউনিয়নের শুধু সদস্য আমার 200 ইউনিয়নের। আমাদের ডোনার আছে পুরো উপজেলা, আমাদের সদস্য শুধু 510 ইউনিয়নের। আর ডোনার আছে পুরো উপজেলা বা জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেকে ডোনেট করে রক্ত। আবার আমরা চাই যে এটা বৃহৎ আকারে, এটা আমি চাই না যে এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে বা পুরো জাতীয় পর্যায়ে এটা ইয়া করুক, আমি এটা চাই না। আমি চাই যে আমাদের এলাকার মানুষকে, আমাদের বিশেষ করে বেড়ালিঙ্গের মানুষকে, ঠাকুরগাঁ মানুষকে, এই অঞ্চলের মানুষকে যেন এটা কিয়ামত পর্যন্ত রক্ত দিতে পারে, গরিব অসহায় মেধাবী ছাত্রদের পাশে থাকতে পারে। এবং সমাজে যেসব অসঙ্গতি রয়েছে, যেমন আমরা আপনাকে বলি যে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা ইয়া করছি, স্ত্রীর বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি। সমাজে যেসব অসঙ্গতি হয় আমরা সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন। হ্যাঁ, আমরা মানববন্ধন করি, আমরা সমাজকে, তরুণ সমাজকে সচেতন করার ক্ষেত্রে আমরা যে কোনো ক্রাইসিস তৈরি হলে দেশে বা সমাজে আমরা এটার বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়ে আমরা তরুণ সমাজ জাতিকে সচেতন করবার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখি। এই ভূমিকাটা যেন চলমান থাকে, আমি এটাই চাই। আচ্ছা, প্রকৃতপক্ষে আসলে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ, দুলু ভাই সেখানকার প্রতিষ্ঠাতা সভাপতি, যার কারণে তার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। তবে এখানে যে 5 শতাধিক সদস্য রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা সকলেই আসলে অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করেন দেখেই আজ 16 বছর ধরে টিকে আছে। সকলের প্রতি অবশ্যই যে কথা হয়নি বলা ফেসবুক পেজের পক্ষ থেকে, আমাদের রায়হান ভাইয়ের পক্ষ থেকে সেটা অবশ্যই ইয়া থাকবে, অভিনন্দন থাকবে, শুভেচ্ছা থাকবে যে তারা এত সুন্দর একটা সংগঠনের সাথে আছে এবং সেটাকে কন্টিনিউ করছে এবং দুলু ভাই সুন্দর করে সেটাকে লিড দিচ্ছেন।
আচ্ছা রায়হান ভাই, আমি যদি আপনাকে একটা সোজা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বালিয়াডাঙ্গির মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে, মানে আমি যতটুকু শুনেছি প্রচুর ভালোবাসে। আসলে এই ভালোবাসার রহস্য কি? মানে কেন আপনাকে এত বেশি আপনাকে মানুষ ভালোবাসে? আপনাকে এখানে একটু বলে রাখি যে হ্যাঁ। সবাই প্রচুর ভালোবাসে এই কথাটা পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, আচ্ছা। হয়তো হ্যাঁ। অনেকেই ভালোবাসে, আবার অনেকেই তো বললাম যে পৃথিবীর সৃষ্টি হ্যাঁ। থেকে নবী রাসূলকে সবাই ভালোবাসে। আমাদের জাতির রাইট। যে জনক বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হুম। রহমানকে সবাই ভালোবাসে। আপনাদের রাইট। আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও সবাই হুম। হুম। ভালোবাসে নাই, আমাকে হুম। সবাই হুম। ভালোবাসে না। হ্যাঁ, তবে হুম। যারা হুম। ভালোবাসে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা, তারা একটা ভালো কাজে হুম। আমাদেরকে উৎসাহ দেয়। হুম। 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 এটা একটা বার। যেমন মধ্যখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা বলা উচিত। হুম। আমাদের এই কাজটির জন্য আমি একাই, আমার কিছু করার নেই। এখানে আমাদের একটা হুম। পুরো সংগঠনের সাংগঠনিকভাবে আমরা সবাই সংগঠিত হয়ে সম্মিলিতভাবে হুম। আমরা হুম। কাজটা করে থাকি। আমি শুধু রাইট। একাই রাইট। বললাম তো, আমি ছাত্রদের হ্যাঁ। আশীর্বাদ দিয়েছি। বা আমি একাই হ্যাঁ। সবকিছু হ্যাঁ। হ্যাঁ। করতে পারবো না। একটা রাইট। কাজ করতে গেলে অনেকের ইয়ে আছে। আমি বরাবরই আমাদের সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। তারা তারাই আমার প্রাণ। আপনি জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। কিন্তু এই সংগঠনটা করে আমি আমার জীবন যৌবনকে উৎসর্গ করার চেষ্টা করেছি। এটা আমি আল্লাহর সাক্ষী রাইট। রেখে বলতে পারি যে আমি মনে প্রাণে এটাকে কত ভালোবাসি। এটার জন্য আমি যত যত সময় দিয়েছি, আমি অন্য দুনিয়ার অন্য কোনো কাজে এত সময় দিই নাই। এবং রাইট। আপনি যেটা সেটাই। বলছিলেন যে মানুষ ভালোবাসা, বললাম তো সমাজে প্রচুর ভালো মানুষের প্রচুর ভালো মানুষ রয়েছে, যারা আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় হোক, সরাসরি হোক বা মুঠোফোন হোক, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাকে সাথে উদ্বুদ্ধ করেছে। করে, আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকে, অনুপ্রেরণা দিয়ে থাকে। আমি প্রথমে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা, আজীবন হুম। হুম। কৃতজ্ঞতা। তাদের প্রতি কৃতজ্ঞতা শিক্ষকদেরকে দিয়ে আমি শেষ করতে পারবো না, এবং আমার যারা হুম। আমাকে যারা বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকে তাদের প্রতি কৃতজ্ঞতা। ঠিক আছে। আর যারা আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বিভিন্ন সময় ষড়যন্ত্র করে, আমি তাদেরকে বলবো আপনারা আসুন, আমাদের কার্যক্রম দেখুন, কাছ থেকে দেখুন। শোনা কথায় কান না দিয়ে আপনার জিনিসগুলি আপনারা পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে খারাপ কাজ, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সংশোধন হওয়ার ভুল ধরিয়ে দেন, আমরা সংশোধন হবো। এটুকুই আমি আহ্বান জানাবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা রায়হান ভাই, আমরা আপনার সংগঠন সম্পর্কে জানলাম। শুরুর দিকে আপনার শৈশব এবং অল্প কিছু ব্যক্তি জীবন সম্পর্কে জানলাম। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে আপনি একটা সময় সরকারি চাকরি করতেন। স স ঠাকুরগাঁও সুগার মিলে আপনি চাকরি করতেন। সেখানে ইনচার্জ পদে ছিলেন এবং একটা গভর্নমেন্ট জব করতেন। আপনি সেই চাকরিটা ছেড়ে দিলেন কেন? দিয়ে আপনি এটিআরসি এর প্রভাষক পদে জয়েন করলেন। মানে এই কেন আসলে? মানে এটা যদি একটু আমাদের ও, ব্যাখ্যা করেন। আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে মনের মধ্যে ছিল যে মানুষের সেবা করবার ইয়া। একটা মনের মধ্যে আচ্ছা। মানুষের সেবা, ওই যে সংগঠন প্রতিষ্ঠা করার পর থেকে মানুষের সেবা করার, আর ছোট থেকেই একটা মনের মধ্যে একটা কিছু ইয়া হচ্ছিল যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে হুম। সৃষ্টি করেছেন, আমি দুনিয়াতে আসলাম, আমি চাকরি বাকরি করলাম বা আমি ব্যবসা বাণিজ্য করলাম, আমি খেয়ে আমার পরিবারকে দিয়ে চলে গেলাম, এটা তো জীবন হলো না। হুম। হুম। আমার কাছে জীবনটা না। হচ্ছে যে আমি ভালো থাকলাম, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমি সমাজের জন্য আমি কিছু করতে পারলাম কিনা, এটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবসময় এই জিনিসটা হুম। হুম। ফোকাস করার চেষ্টা করেছি। এই জায়গা থেকে এই সংগঠন করার পাশাপাশি আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সামাজিক কাজ করে থাকি, যেটা আপনাকে দু একটা বলে রাখি হুম। যে হুম। আমি এলাকায় বিভিন্ন যে খেলাধুলা, বিভিন্ন, আমি আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় খেলাধুলা করার ক্ষেত্রে আমি ওদিকে তরুণ এবং যুব সমাজকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে সবচেয়ে যে হুম। আমরা হুম। যে কটি উপাত্ত রয়েছে তার মধ্যে প্রধান উপাত্ত হচ্ছে যে তরুণ এবং যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি খেলার আগ্রহ মাঠে করা। রাখা। হ্যাঁ, খেলার রাইট। প্রতি আকৃষ্ট করা, খেলার মাঠে রাখা। তো এই জন্য আমি বিভিন্ন খেলাধুলাতে এই এলাকায় যেসব আমাদের অঞ্চলে যেসব খেলাধুলা হয়, তরুণ এবং যুব সমাজের আমাদের খেলাধুলাকে আহ্বান করে আমি তাদের সাথে থাকি। আমি বিভিন্ন সময় খেলাধুলায় বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে খেলার আয়োজন হুম। করার ক্ষেত্রে বিভিন্নভাবে আমি ভূমিকা রেখে থাকি, যেটা আপনি এলাকায় খবর নিলে বুঝতে পারবেন। আর পাশাপাশি হুম। আমি সামাজিক কাজ, অন্যান্য যে আচ্ছা। সামাজিক কাজ রয়েছে, যেমন আমি অসহায় মানুষের পাশে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে আমি বরাবরই থাকার চেষ্টা করি। এই জায়গা থেকে এক শ্রেণীর মানুষ আমাকে উৎসাহ দিয়েছে যে আপনি এই কাজগুলো আমি ব্যক্তিগতভাবে করি, করার কারণে আমাকে মানুষ একসময় আমার যারা ঘনিষ্ঠ রয়েছে, আত্মীয়-স্বজন রয়েছে বা বন্ধু-বান্ধব যারা আমার ভালো চায়, তারা আমাকে বলছে যে আমাকে একটি নির্বাচন, যেমন আমাদের হুম। আমার হুম। একটা ইয়া ছিল যে আমি দুস্থ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আমি নির্বাচন করব।
তো এইটাও একটা আচ্ছা। আমার মনের মধ্যে একটা হ্যাঁ। একটা বিষয় রয়েছে। তাহলে চেয়ারম্যান নির্বাচিত হলে এটা আমাকে ব্যথিত করে যে আমাদের ইউনিয়ন পরিষদের গতানুগতিক কিছু কিছু ভুলভাল কাজ রয়েছে, যে হুম, 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 কিছু অবশ্যই। অনিয়ম রয়েছে। এইগুলি তো আমাদের আছে, এগুলি তো আমাদের এগুলি ক্ষেত্রে তো আমাদের একটু ভূমিকা রাখা উচিত। তো এই হুম, হুম, জায়গা হুম। থেকে মনে হলো যে আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান দাঁড়ানো যায় কিনা এই বিষয়ে আমি একটু কাজ করছিলাম। তো আমি সুগার মিল একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠা হওয়ার কারণে আমি গতবার নির্বাচন দাঁড়িয়েছিলাম, কিন্তু সুগার মিল একটা হুম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠা হওয়ার কারণে আমি নির্বাচন করতে পারিনি। কারণ সুগার মিল আচ্ছা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠা হওয়ার কারণে নির্বাচন কমিশনের আইনের সাথে একটা সাংঘর্ষিকতা ছিল, এই জন্য আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো তখন থেকে আমার মনের মধ্যে ওই চিন্তাটা, ওই যে একটা মনের মধ্যে ছোট্ট একটা বাসনা ছিল যে আমি চেয়ারম্যান হুম, হতে পারলে সমাজের বিভিন্ন অনিয়ম বা ইউনিয়ন পরিষদের যেসব অনিয়ম রয়েছে এগুলো আমি দূর করতে পারবো। এই জায়গা থেকে আমি হুম। আমার সুগার মিলের চাকরিটা ছেড়ে দিয়ে আমি গত বছর আমি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছি এনটিআরসির মাধ্যমে। এইটুকুই। তাহলে আচ্ছা। আর নির্বাচনে যে নির্বাচনে দাঁড়াতে তাহলে আর আইনগত কোনো বাধা থাকবে না। এই জায়গা থেকে আমি এই হুম, চাকরি হুম। ছেড়ে এখানে। দারুণ একটা বিষয়। আসলে আপনি যতটা মানে খুব সহজভাবে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন, এর জন্য আপনি সরকারি একটা ইনচার্জ পদের চাকরি ছেড়ে দিয়ে মানুষের সেবা করার জন্য আপনি এনটিআরসি এর একটা বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করেছেন। আসলে মানে মানুষের ভিতরে মানে কতটা বার্নিং ডিজায়ার যেটাকে বলে, আসলে বার্নিং ডিজায়ার হচ্ছে মানুষের যে সেবা করার যে আপনার বার্নিং ডিজায়ারটা, সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার, এবং সেই পথে আপনি এগোচ্ছেন। বাইলাডেঙ্গের মানুষ আপনাকে ভালোবাসে। আমি ঢাকায় থাকি, আপনার ভালোবাসার কথা আমি এখান থেকে শুনেছি, এবং শুনে আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। যেহেতু এত দূর পর্যন্ত বিষয়গুলো এসেছে, অতএব মানুষ আপনাকে নিঃসন্দেহে ভালোবাসে এবং মানুষ আপনাকে এইদিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, রাহান ভাই, আমি যদি এখন আপনার আমরা যেহেতু রাজনৈতিক একটা ইয়েতে আসলাম, যে আপনি তাহলে রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার আপনার একটা সম্ভাবনা আছে। তো আপনার এই রাজনীতিতে আসার পরিকল্পনা কি? যেমন আপনি বললেন যে কিছু অসঙ্গতি আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করতে চান। নিঃসন্দেহে যারা এখন চেয়ারম্যানে আছেন তারা কাজ করছেন, কিন্তু সেখানেও অনেক অসঙ্গতি থেকে যায়। সেই আপনার সংগঠনের যে কাজ করছেন সেটাকে আরো ত্বরান্বিত করা, এইসব বিষয়ে পরিকল্পনা নিয়েই কি আপনি রাজনীতিতে আসতে যাচ্ছেন? না, আমি ধন্যবাদ আপনাকে। আমি পুরোপুরি রাজনীতি আসতে চাই না। আমার রাজনীতি, আচ্ছা। যেহেতু আমি ছাত্র জীবন থেকে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না, এখন পর্যন্ত নেই। আচ্ছা। আমি হুম, চাই যে এই ইউনিয়ন পরিষদটা নিয়ে, আমার এই যৌথ ইউনিয়ন পরিষদটা নিয়ে আমি হুম, সাধারণ হুম, হুম। মানুষের প্রার্থী হয়ে, কোনো রাজনৈতিক দল না। আমি সাধারণ মানুষের আচ্ছা। প্রার্থী হয়ে আমি নির্বাচিত হতে পারলে সাধারণ মানুষের জন্য কাজ করে দেবো, এইটুকুই। আমার অনেক বড় নেতা হওয়ার বা অনেক বড় পদে যাওয়ার এগুলি ইচ্ছা আমার নেই। হুম, হুম, আমি শুধু এইটুকু চাই যে যে আপনাকে একটা জিনিস বলি, এটা অপছন্দ হবে কিনা, যে আমি দেখেছি যে আহ, এই নিরীহ আপনার তৃণমূল মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আছে। আপনি জানবেন যে যে এখানে একটা ভিজিটি কার্ড আছে, যেটা হুম, হুম, হুম। যাদের নিরীহ মানুষ, যাদের খাবার জোগাড় করতে পারে না, রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য এই একটা খাবারগুলি কার্ড আসে, দেয়। কার্ড হুম, দেয়। হুম, এটাতে প্রতি মাসে চাউল দেওয়া হয় 30 কেজি সম্ভবত। তো এই টাকাটা, হুম, এটা নেওয়ার জন্য মানুষকে আবার, যারা অসহায় মানুষ তাদের জন্য আছে, তাদের তো অর্থ সম্বল নেই, তারা আবার, আপনি জানেন যে আমাদের সমাজে, এলাকায়, গ্রামে সুদের একটা প্রচলন রয়েছে প্রচুর। তো এই দেখি যে হুম, হুম, তারা সুদের উপর টাকা নিয়ে এই এই প্রতিনিধি টাকা দিয়ে এই কার্ড নেয়। আবার চাউল তুলে চাল বিক্রি করে তারা আবার সুদের টাকা শোধ করে, কিন্তু মূল টাকা থেকে যায়। তারা তাদের তাদের আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খাবারও হলো না, তারা বরঞ্চ শেষে ক্ষতিগ্রস্ত হয়। এটা আমাকে চরমভাবে ব্যথিত করে যে এটুকু কেন হবে। যারা চাল ভিত্তিক কার্ড নেয় টাকা দিয়ে, তারা ওই চাল বিক্রি করে আবার সুদের টাকা দিয়ে দেয়। তাদের পেটে খাবারও হুম, জোটে হুম, না। হুম, আবার সুদের যে বোঝা ছিল, ধরুন 10 লাখ টাকা নিয়ে দিয়েছে, হুম, ওই 10,000 টাকা ওর ওর ঋণ থেকে গেল। এগুলি ভাই আমাকে হুম, হুম। চরমভাবে ব্যথিত করে। আমি যদি কখনো হতে পারি, আমি আহামরি কিছু করতে পারবো না। আমি ছোটখাটো যে বিষয়গুলি অসঙ্গতি রয়েছে, আমি এগুলি আমি এগুলি এগুলি শেষ করার জন্য আমি আমার জীবন বাজি রেখে চেষ্টা করবো এগুলি শেষ করার। হ্যাঁ, এটা অবশ্যই আপনি সুন্দর একটা কথা বলেছেন, যে আমরা আসলে ব্যক্তি জীবন থেকে নিজে থেকেই হয়তো যার অনেক বেশি অর্থ সম্পত্তি হ্যানত্যান আছে তিনি হয়তো অনেক বেশি করতে পারেন, কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি হই, আমরা যদি যেটুকু মানুষ পায়, যতটুকু পাই সেটুকু যদি আমরা দেই, তাহলে কিন্তু যথেষ্ট। এটা পাওয়ার জন্য মানুষকে আরো অনেক কাঠখড় পৌঁছাতে হয়, অনেক কাঠখড় আর পোড়াতে হয়। এটা আসলে আপনি খুব সমাজের একটা বাস্তব ইয়ার কথা বলছেন।
রায়হান ভাই, আমরা আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমি যদি লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গি এবং আপনার আপনি দোষই সম্ভবত আপনার ইউনিয়নটা, এই সম্পর্কে বালিয়াডাঙ্গি মানুষের সম্পর্কে আপনি কি বলতে চান? ঠিক আবার শুনতে পাইনি, এটা সমস্যা হচ্ছে, আবার বলুন প্লিজ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি এখন আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের আপনার যে দোসই ইউনিয়ন, সম্ভবত আমি যদি উচ্চারণে ভুল না করে থাকি, আপনার বালিয়াডাঙ্গি উপজেলা এবং ঠাকুরগাঁ জেলাবাসীর জন্য আপনার কি বলার আছে? আপনি কি বলতে চান, তাদেরকে কি মেসেজ দিতে চান? আমি যেটা সবাইকে, শুধু বারাঙ্গি ঠাকুরের মানুষ না, পুরো দেশবাসী বা পুরো মানব জাতিকে যেটা বলতে চাই, যে আল্লাহ তাআলা আমরা শ্রেষ্ঠ জীব। এই জীব হিসেবে আমাদেরকে মানুষের জন্য কিছু করতে হবে আপন আপন জায়গা থেকে। যার যেটুকু যার যেটুকু সামর্থ্য রয়েছে, যার যেটুকু করবার রয়েছে, আমরা মানুষের কল্যাণের জন্য আমাদের কিছু করতে হবে। এটা আমাদের হুম, মানুষ হুম, হিসেবে, সৃষ্টির জীব হিসেবে এটা আমাদের একদম পুরোপুরি দায়িত্ব এবং কর্তব্য, এবং আমার দায়বদ্ধতা রয়েছে এটার জন্য। আমাদের এটা করতে হবে। আমাদেরকে হুম। সবাইকে মানবিক হতে হবে, মানুষের প্রতি মানুষকে মন থেকে ভালোবাসতে হবে। এটুকুই আমি বলবো আর কি, যে মানুষের জন্য মন থেকে কিছু করতে হবে, লোক দেখানোর জন্য না। রাইট। হ্যাঁ, যে কথা হয়নি বলা পরিবার, সাধারণত সাধারণ কিছু মানুষের অসাধারণ কিছু গল্প শুনে, মানুষের স্বপ্ন ছোঁয়া কিংবা সোনালী শৈশব কিংবা দেশে আপ্রাণ চেষ্টার গল্প শুনে আজ আমরা আপনার গল্প শুনলাম। আমরা আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানলাম। স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে আমরা জানলাম। এই স্বাধীন সমাজ কল্যাণ পরিষদে যারা মেম্বার রয়েছেন, আপনি সভাপতি, সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনারা 2000-এর বেশি মানুষকে এখন পর্যন্ত রক্ত দিয়েছেন, এটা আসলে সাধারণ কিছু নয়। এটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করবে, মানুষকে অবশ্যই এই ধরনের সমাজ সেবামূলক কাজের জন্য আগ্রহ যোগাবে। আহ, আমি যদি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই এই বিষয়টা নিয়ে, যে আপনি এই ধরনের সংগঠন যাতে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে হয়, আপনি আমার এই লাইভের মাধ্যমে, সাধারণত আমার লাইভ গুলো 5-6 হাজার মানুষের কাছে এখন পৌঁছাচ্ছে, হয়তো 6-7 মাস পর সেটা আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনি এই সারা বাংলাদেশে যে ইউনিয়ন গুলো আছে, এই প্রত্যেকটা ইউনিয়নে যাতে এই ধরনের করে একটা সংগঠন হয়, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা পরামর্শ দেওয়ার আছে কিনা? অবশ্যই সেটা করা, আপনি ঠিকই বলেছেন। অবশ্যই মানুষের সেবা নিশ্চিত করার জন্য যত বেশি প্রতিষ্ঠান হবে, মানুষের সেবা পেতে তত সহজ হবে। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান হয়, এই সামাজিক রক্তদানের প্রতিষ্ঠান। এগুলিতে আমি নিজে গিয়ে, আমি ওদেরকে, ওরা অনেকে আমার কাছে সহযোগিতা চায়, অনেকে না চাইলেও আমি নিজে গিয়ে ওদের উৎসাহ দিয়ে থাকি। আমি চাই যে এরকম সংগঠন শুধু আমাদেরটা না, আরো হোক। যত বেশি হবে, মানুষ তত বেশি সেবা পাবে। মানুষের সেবা দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দদের, সরকারের পাশাপাশি, রাজনৈতিক দল হুম, এবং সরকারের পাশাপাশি এই সামাজিক সংগঠনগুলি হয়ে থাকলে মানুষের সেবা পেতে আরো সহজ হবে। কারণ সরকারের পক্ষ থেকে রাইট। এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে সব সেবা দেওয়া আসলে সম্ভব না, কোনো সরকারের পক্ষে সম্ভব না। কিছু কিছু কাজ জি। আমাদেরকে নিজের থেকেই করতে হবে। এইটুকুই। আপনি জানেন যে আমাদের 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 প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার কৈশোর জীবনে উনি একটা সংগঠন করেছিলেন এলাকার মানুষের হিলফুল ফুজুল। জন্য। হেল্পফুল সিভিল সংগঠন করেছিলেন। আপনি জানেন হ্যাঁ। যে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ওনার ছাত্র জীবনে উনি এলাকায় একটা সংগঠন করেছিলেন, যেটা ক্ষুদ্র হুম, ক্লাব করেছিলেন। তো এইগুলি হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আমাদের অনেক মনীষীরাই ছাত্র জীবনে অনেক সংগঠন করে মানুষকে সেবা দিয়েছেন। এগুলি হওয়া উচিত, রাইট। এগুলো হওয়া দরকার। হ্যাঁ, রায়হান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মোহাম্মদুল্লাহ রায়হান দিলু ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে 1 ঘন্টা এই সময়টুকু দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আহ, তো রায়হান ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনি এই যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার এই যে সাধারণ মানুষের কথা কে আপনি পুরো দেশবাসী অথবা বাংলা ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যে ভূমিকা নিয়েছেন, আপনি যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে আপনি এটা ভালো উদ্যোগ নিয়েছেন, এবং একসময় আপনার এই উদ্যোগটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে স্বীকৃতি পাবে। এবং আপনি যে সাধারণ মানুষের কথা
প্রচার করছেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ সদস্যবৃন্দ সহ যারা আমাদের এই সংগঠনকে সহায়তা করে থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বৃন্দ হুম, আমাদের সংগঠনকে সহযোগিতা করে থাকেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উপদেষ্টা রয়েছে অনেকেই, আমি কারো নাম বলার সময় পেলাম না, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা আমাদেরকে বিভিন্ন সময় বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে রাইট। এবং আমাদের বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে আমাদেরকে সাহস দিয়ে মনোবল আমাদের শক্ত করে আমাদেরকে সংগঠনটা পরিচালনা করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আমি সবাইকে আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনার এই যে কথা হয়নি বলা, এই এই টেস্টটির আপনার আহ, সমৃদ্ধি কামনা করে সবাইকে পুনরায় ধন্যবাদ এবং সালাম জানিয়ে রাইট। আমি আমার শেষ করছি, এবং কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থনা করে আমি অবশ্যই। শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।